চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল। এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে এর কী প্রভাব পড়বে। আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও অন্যান্য দেশের প্রভাব নিয়ে কী লাভ, কী দরকার এসব নিয়ে আলোচনা করার। বিশেষ করে যখন শেখ হাসিনার পতন এবং তিনি পালিয়েই গেছেন, ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আসবে, তাহলে কেন আমরা অন্যান্য দেশ নিয়ে আলাপ করব? উত্তর হচ্ছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশেও বিভিন্ন পরাশক্তি, রিজিওনাল এবং গ্লোবাল সুপার পাওয়ার বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ সম্পর্কে তার অবস্থান, তার প্রয়োজন এগুলো ব্যক্ত করবে, এগুলো জানান দেবে, এগুলোর কাছ থেকে সে সুবিধা চাইবে। এগুলো খুবই জরুরি। এগুলো হয়, এগুলো পৃথিবী এভাবেই চলে। পৃথিবী কোনো পারফেক্ট প্লেস না। সুতরাং আমাদের এগুলো একটু মাথায় রাখা দরকার আছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপরে প্রভাব রাখতে চাওয়া তিনটা গুরুত্বপূর্ণ শক্তি, ভারত, চীন এবং আমেরিকা, এই এসসিও যে সম্মেলন হয়ে গেল, সেটা নিয়ে তাদের এক ধরনের নতুন মেরুকরণ হয়েছে। কেউ কেউ বলতে চান বলছি। এখন আমরা দেখতে চাই আদতে নতুন মেরুকরণ হয়েছে কিনা এবং সেটা বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব ফেলতে পারে। বিস্তারিত গ্লোবাল ইম্প্যাক্টটা আসলে বিস্তারিত কথা বলছি না, আলাদা একটা ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব। কিন্তু কি হলো আসলে, ঘটনা হচ্ছে যে কারণে এটা খুবই আলোচিত হয়েছে এবার, এসসিও যে অর্গানাইজেশনটা, সেটায় নরেন্দ্র মোদী যোগ দিতে গেছেন চায়নাতে। এই অর্গানাইজেশন নিয়ে খুব বেসিক কিছু যদি কথা বলে, এটাকে ইউরো এশিয়ান একটা অর্গানাইজেশন বলে, যেখানে প্রাথমিকভাবে 5টা দেশ মিলে চীনের সাথে তারা এই জোট তৈরি করেছিল। চীন, রাশিয়া, স্থানগুলো তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এরা মিলে করেছিল এবং পরে এসে এখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং ইরান যোগ দিয়েছে। এর কথা হলো অনেকগুলো পর্যবেক্ষক দেশ আছে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা পূর্ণ সদস্য দেশের সংখ্যা বাড়বে বা চায়না অ্যাটলিস্ট বাড়াতে চায়। এটা আসলে একটা ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন। এবং আরও খুব অল্প কথায় যদি বলি, বারবার বলছে আজকে খুব বিস্তারিত আলোচনা করছি না এসসিও নিয়ে, এটা হচ্ছে একটা আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে, পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে, সেটাকে চ্যালেঞ্জ করে একটা ভিন্ন ধরনের ওয়ার্ল্ড অর্ডার। আপাতত তারা মুখে যেটা বলছেন সেটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, তবে আসলে এটার উদ্দেশ্য হচ্ছে কোনো একদিন তাদের ডমিনেটেড বা তাদের কন্ট্রোলড একটা ওয়ার্ল্ড অর্ডার তারা চালু করতে চান। মানে যে দেশগুলোর নাম বললাম, খেয়াল করলে দেখবো যে ভারতই এখানে একমাত্র এখন পর্যন্ত নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক আছে এরকম একটা গণতান্ত্রিক দেশ। যদিও ভারতের বিজেপির আমলে ভারত কার্যত একটা ফ্যাসিস্ট স্টেটে পরিণত হয়েছে। বিজেপি এবং তার প্রধান নরেন্দ্র মোদী মারাত্মক ফ্যাসিস্ট মানুষ। যাই হোক, তারা সেখানে গেলেন এবং নরেন্দ্র মোদী এটা যাওয়ার একটা প্রেক্ষাপট আছে, আমরা অনেকে জানি। সেটা হচ্ছে আমেরিকা মোদির ওপরে মারাত্মক রকম ট্যারিফ দিয়েছেন। প্রথম 25% ট্যারিফ দিয়েছেন, কারণ হলো ইন্ডিয়া তার এগ্রিকালচারাল এবং ডেইরি খাত আসলে আমেরিকার হাতে খুলে দিতে চায়নি আমেরিকার জন্য। মানে এগুলো বাইরের ব্যাখ্যা। এরপর আরও 25% ট্যারিফ দেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। এই ক্ষোভে মোদি দেখাতে চাইছেন যে তিনি অল্টারনেটিভ কিছু খুঁজছেন। তিনি আমেরিকাকেও পাল্টা চাপ তৈরি, মানে ইন্ডিয়া রেসিপ্রোকাল ট্যারিফ দেয়নি, কিন্তু ইন্ডিয়া আমেরিকাকে দেখাতে চাইছে, দেখো আমার অপশনস আছে এবং আমাকে ঠেকাও, আমার সাথে ঝামেলা করো না হয় আমি কিন্তু তোমার অ্যাডভার্সারি চায়নার দিকে চলে যাব, ইত্যাদি ইত্যাদি। এই কারণে মোদি ওখানে গেছেন, 7 বছর পর গেছেন। মোদি আসলে এবারও যেতেন না যদি এই ট্যারিফের ব্যাপারটা হতো, এটা ধারণা করা যায়। কারণ চীনের কাছ থেকে তাদের বহু ঝামেলা আছে। তাদের সীমান্তের একটা বিরাট অংশ, লাদাখ সীমান্তে একটা বিরাট অংশ তাদের দখল করে নিয়েছে চায়না। মানে ইন্ডিয়া এটা স্বীকারও করতে পারে না, অস্বীকার না যদি করে তাহলে তো চায়নার সাথে কোনো সংকট নেই। আর স্বীকার করলে বিপদ হচ্ছে, এই ভূমি সে কেন পুনরুদ্ধার করছে না। শুধু তাই না, অরুণাচল যে প্রদেশটা আছে এটা পুরোটা চায়না তার নিজের বলে দাবি করে এবং তার ম্যাপে সে সাউথ তিবেত হিসেবে দেখিয়ে তার ম্যাপে ইনক্লুড করে ম্যাপ প্রকাশ করে। সুতরাং ইন্ডিয়ার সাথে চায়নার যথেষ্ট রকম সংকট আসলে আছে। এগুলো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ সম্পর্ক স্বাভাবিকীকরণ করার সম্ভাবনা ছিল না, কিন্তু মোদি ওখানে গেছেন। তাদের আসলে আদতে কি হবে সেটা পরে। এখন তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের সমীকরণের কথা বলছি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে কি পরিস্থিতি ছিল আমরা যদি এভাবে বলি, আমরা একটু পোস্ট 9/11 যদি বলি, বাংলাদেশে মানে আমেরিকা যখন তার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, আদত এটা আসলে ইসলামের বিরুদ্ধে তার একরকম অভিযানের সে আওয়াজ তুললো বিভিন্ন জায়গায়, সে এই কাজটা করতে গেল। এই অঞ্চলে তখন ভারতকে এক ধরনের তালুকদারি দেওয়া হয়েছিল যে ইটস ইয়োর ব্যাকইয়ার্ড, সাউথ এশিয়া, তুমি তোমার মতো করে কাজ করো,
তুমি যা ইচ্ছা তা করবা। এই প্রেক্ষাপটেই আসলে 14 সালে যে ভারত যেভাবে চেয়েছিল সেভাবে নির্বাচন হয়েছে এবং আমেরিকার অস্বস্তি থাকলেও আমেরিকা ওটা মেনে নিয়েছিল। আমাদের মনে থাকার কথা, আমেরিকান রাষ্ট্রদূত দিল্লিতে গিয়েছিলেন ভারতকে কনভিন্স করতে, কারণ আমেরিকার তখনকার নীতি ছিল সে নিজে এখানে খুব বেশি ইনভলভড হবে না, সে ভারতকে এই জায়গার ওই যে বললাম তালুকদারির মতো দিয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায়, ভারত এখানে আসলে খুব ভালো করেনি, ভারত এই অঞ্চলের প্রভাব নষ্ট করেছে। আমেরিকা চেয়েছিল ভারতের মাধ্যমে তার প্রভাব এখানে থাকবে এবং ভারতও বলতে চেয়েছে তুমি যদি আমাকে এত মিত্রই মনে করো, তুমি আমাকে কোয়াডের মেম্বার করেছো, তোমার এত গুরুত্বপূর্ণ আইপিএস ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে এই ইন্ডিয়ান ওশনে যেহেতু এসছো, তুমি এখানে আমাকে এই জায়গাটার দায়িত্ব দিতে হবে, এই ছিল ভারতের চিন্তা। কিন্তু ভারত আটারলি ফেল করেছে, প্রত্যেকটা দেশ ভারতের বিপক্ষে চলে গেছে। আমি জনগণের কথা বলছি, লাস্ট ছিল শেখ হাসিনা, যে ব্যক্তি বা একটা দল ভারতের তাবেদারি করেছে, কিন্তু জনগণ তার বিরুদ্ধে গেছে অনেক অনেক আগেই। ফলে বাইডেন আসার পর বাইডেন ঘোষণা দিয়ে আসলে তার নিজস্ব যে প্রভাব বলয় সেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রাখতে চেয়েছে এবং বাংলাদেশে তাদের একজন দূত এসে স্পষ্টভাবে বলে গেছেন, আমি শেখ হাসিনার সময় এগুলো বহুবার দেখিয়েছি, যে বাংলাদেশকে আর ভারতের চোখ দিয়ে দেখে না আমেরিকা, ক্লিয়ার করেছেন। শুধু সেটাই না, তাদের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ভারতের ডেস্কে ছিল, সেই ডেস্কটাও পৃথক করা হয়েছে, ডিফারেন্ট একজন অফিসিয়াল সেটা দেখাশোনা করেন। সো আমেরিকা সেভাবে দেখতে এবং এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে। এবং আমি যোগ করি এটা, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন মার্কো রুবিওর সাথে কথা বলেন, তখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে তারা দুজনই পরস্পর গুরুত্ব আরোপ করেছেন। তাতে এটা স্পষ্ট যে বাইডেনের অনেক কিছুর সমালোচনা করলেও ট্রাম্প ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে সরে আসছেন না। তার মানে আমেরিকা এই অঞ্চলে তার প্রভাব রাখতে চাইবে, তার প্রভাব বলয় রাখতে চাইবে। এখানেই এখন ব্যাপারটা দাঁড়িয়েলো। আগে যেটা হলো যে আমেরিকা ইন্ডিয়ার সাথে মিত্র ছিল, তারা দুজন বাংলাদেশ পয়েন্টে এক ধরনের একমত ছিল, যদিও শেখ হাসিনার ওই রেজিমের প্রশ্নে বাইডেন প্রশাসন অত্যন্ত ত্যক্ত বিরক্ত ছিল, কিন্তু ভারতের চাপে শেষ পর্যন্ত তাদেরকে একবার সরেও আসতে হয়েছিল আমাদের। এই কারণেই হয়তো নির্বাচনটা হতে পেরেছিল 7 জানুয়ারি 2024-এ। আর অপর পাশে চায়নাকে সে আমেরিকা চেয়েছে সরাতে, কিন্তু চায়নাও শেখ হাসিনার সাথে নানান রকম উল্টোপাল্টা প্রজেক্ট গছিয়ে দিয়ে, লুটপাটের সুযোগ দিয়ে, টাকা দিয়ে সে শেখ হাসিনার সাথে খাতির করে রেখেছিল। কিন্তু আমেরিকার সাথে তার মূল ফাইটটা ছিল, সাথে ভারত ওই প্রশ্নে একমত ছিল। এখন এটা দাঁড়ালো, সমীকরণটা কি তাহলে এটা হলো যে বাংলাদেশ এখন একদিকে এবং চায়না ভারত একদিকে, এই প্যারাডাইম শিফটিং হলো কিনা কেউ কেউ আসলে মূলত সেই আলাপটা করতে চাইছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মোটেও মনে হয় না। কেন মনে হয় না একটু বলি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং মানে অসম্ভব মেধাবী একজন মানুষ। মানে তার পলিসির আমরা সমালোচনা করব, চায়না স্টেট হিসেবে যেভাবে দাঁড়িয়েছে, এই স্টেটটা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর একটা স্টেট, এটা একটা ইভিল স্টেট নানান কারণে। এই আলোচনার জায়গা আছে, আমার অপিনিয়নটা জানিয়ে রাখলাম। কিন্তু এই স্টেটটাকে গ্লোবালি যে জায়গায় শি জিনপিং নিয়ে যাচ্ছেন, সেটা তার অসম্ভব কৌশলগত বুদ্ধির ফল। যেটা একটা পরম্পরা আছে, দেং জিয়াওপিংয়ের পর থেকে প্রত্যেকটা প্রেসিডেন্ট এই কাজটা খুবই চমৎকারভাবে ব্রিলিয়ান্টলি করে গেছেন, কিন্তু শি এটা অনেক বেশি করতে পেরেছেন, কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন যেটা বলছিলাম, তো শি কি বোঝেন না মোদি তার কাছে এত বুদ্ধি মাথায় নিয়ে, এত কৌশলগত বুদ্ধি মাথায় নিয়ে, তিনি কি বোঝেন না মোদি আসলে কেন গেছে? এটা কি আদৌ কোনো বন্ধুত্বপূর্ণ কিছু নাকি দীর্ঘমেয়াদী কিছু? বা ভারত চাইলেও কি একটা দীর্ঘমেয়াদী সুসম্পর্ক চায়নার সাথে করতে পারবে? আমার কাছে উত্তর হচ্ছে না, কারণ এই দুইটা দেশ নানান ইস্যুতে কম্পিটিশন করবে গ্লোবালি। নাম্বার 2 হচ্ছে এদের অভ্যন্তরীণ পলিটিক্স আছে। চায়না যে ধরনের আচরণ সীমান্ত নিয়ে করে ভারতের সাথে, এই পলিটিক্স মোদি যদি সেরে দিতে চান, বিরোধীরা লুফে নেবেন এবং মোদিকে ঘায়েল করার চেষ্টা করবেন। সুতরাং চাইলেও মোদি আসলে এটা থেকে সরে আসতে পারবে না এবং এই অ্যাডভার্সারি চলতে থাকবে। শুধু সেটা না, চায়না এরপর চাপ, বাণিজ্যিক চাপ না, আমি রাজনৈতিক চাপের কথা বলছি। চায়নার আরও অনেক ইস্যু আছে, চায়নার তিব্বত নিয়ে ইস্যু আছে, ভারতকে তা সে চাপ দিবে, একটার পর একটা চাইতে থাকবে। দালাই লামা এবং তার ওখানকার মূল অফিসিয়ালরা ওখানে আছে, ভবিষ্যতে নতুন দালাই লামা নিয়ে সমস্যা আছে, সেই সমস্যার ক্ষেত্রেও সেও কি ভারতে থাকা কেউ সিলেক্টেড হয় কি না। সো অনেক জটিলতা আছে, এটা ভেদ করে আসলে তাদের সুসম্পর্ক হওয়া সম্ভব না। এবং সে খুব ভালো মতো বোঝেন, আমেরিকাকে একটু চাপ দেওয়ার জন্যই তিনি রাদার এসসিওতে এবার এসছেন। একই সাথে ভারতের দিক থেকে ট্রাম্পের সাথে কি খুব ফাইট করা সম্ভব? ফর দ্য টাইম বিং উনি দেখাচ্ছেন, কিন্তু টোটাল এক্সপোর্ট ভারতের যেটা আমেরিকাতে, এই সব এসসিও দেশ মিলেও তার আশেপাশেও না। সুতরাং ভারত চাইলেই কিছু করতে পারবে, হতে পারে না। এবং চায়নার সাথে তার যে ট্রেড ডেফিসিট আছে, এটা কোনো দিনও কমবে না, কারণ চায়না থেকে সে যায়
ইম্পোর্ট করে সেগুলো আসলে কোনোদিনও পাল্টা সে ওখানে অন্য কিছু দিয়ে এই ডেফিসিট সে কমাতে পারার কোনো রকম কোনো কারণ নেই। সুতরাং চায়না কোনোভাবে তার বাজার না বা অন্য কান্ট্রিগুলোর ইকোনমি খুবই ছোট ছোট ইকোনমি, রাশিয়ার সাথে তার একটা সম্পর্ক লাগবে, দরকার আছে, সেটা হয়েছে। এখন তারা ভেবেছিলেন এভাবে গিয়ে আমেরিকাকে চাপ দেওয়া যাবে, কিন্তু এই একটা ভুলের প্রশ্ন আছে সবসময়, সেটা হচ্ছে ট্রাম্পের মতো লোক এই চাপগুলোতে আরও ক্ষেপে রাদার যায়। এই থাকার অবস্থাতেই বিদ্রূপ করেছে, টুইট করেছে ভারতকে যে ভারত নাকি 0% ট্যারিফের অফার করেছিল তাকে, এরকম কথা, এবং তিনি এগুলো কোনো ছাড় দিচ্ছেন না। সুতরাং আমেরিকাকে ইন্ডিয়া ছাড়তে পারবে না। সুতরাং তাদের এই ফর দ্য টাইমিং যে শীতল সম্পর্ক দেখা যায়, এটা খুবই টেম্পোরারি বলে মনে করেন। আবার উল্টো দিকে আমি যদি বলি, আমেরিকার ও ইন্ডিয়াকে ছেড়ে দেওয়া সম্ভব না। সো এই জিনিসটা আসলে ঠিক হয়ে আসবে। যেহেতু ঠিক হয়ে আসবে, সেই হেতু নতুন কোনো দীর্ঘস্থায়ী প্যারাডাইম শিফটিং এই অঞ্চলে বাংলাদেশের উপরে হচ্ছে না। কাগজে কলমে ভারত আমেরিকা মোটা দাগে একই রকম থাকবেই। আমেরিকা তার নিজস্ব প্রভাব রাখতে চাইছে, কিন্তু ভারতও এটাকে ফর দ্য টাইমিং তার কন্ট্রোল চলে গেছে শেখ হাসিনা পতনের পর, কিন্তু এখানেও সে তার প্রভাব বজায় রাখতে চাইবে ভবিষ্যতে। এবং তাদের মধ্যে শত্রুতা যায় না, রাদার দুজনই আসলে শেষ পর্যন্ত চায়নাকে কমব্যাট করতে চাইবে, এটাই থাকবে। এটা থাকা ছাড়া আসলে কোনো অপশন নাই, আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি। সুতরাং বাংলাদেশের নতুন করে তার ফরেন পলিসি প্ল্যান করতে হবে, রিডিজাইন করতে হবে লং টার্মে, একেবারেই না। তবে শর্ট টার্মে তার কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টমেন্ট ইজ এ মাস্ট। কারণ ভারতের এই সংকটের কারণে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে, বাংলাদেশের গার্মেন্ট সেক্টর অনেক বেশি অর্ডার পাচ্ছে, এবং আমেরিকার সাথে তার সম্পর্কটা মেনটেইন করার ক্ষেত্রে তাকে কেয়ারফুল থাকতে হবে। বাংলাদেশ যেন এই সাম্প্রতিক এসসিও এবং পরবর্তী চায়না তাদের যে সামরিক শোকেসিং করলো, একরকম আমেরিকাকে দেখিয়ে দেওয়ার মতো করে চায়নার সাথেও বাংলাদেশ কীভাবে সম্পর্ক রক্ষা করবে ভবিষ্যতে, এগুলো হিসাব নিকাশের মধ্যে রাখতে হবে।